চট্টগ্রাম কলেজের একাদশ ও দ্বাদশ বিজ্ঞান স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাসে আজকে আমি যুক্ত হচ্ছি। আমি নাসিমা আক্তার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব অধ্যায় 6 অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে। তো প্রথমে আমি যে অংশটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আলোকীয় পথ। কোনো মাধ্যমে একটি নির্দিষ্ট পথ অতিক্রম করতে আলোকের যে সময় লাগে, ঠিক একই সময়ে শূন্য মাধ্যমে আলো যে পথ অতিক্রম করে তাই তার আলোকীয় পথ। অর্থাৎ কোনো মাধ্যমে আলো যদি টি সময়ে ভি বেগে এল দূরত্ব অতিক্রম করলো, ঠিক একই সময় অর্থাৎ টি সময়ে শূন্য মাধ্যমে সি বেগে আলো L0 দূরত্ব অর্থাৎ L0 পথ অতিক্রম করলো। তবে আমরা অর্থাৎ কোনো মাধ্যমে আলো টি সময়ে ভি বেগে এল দূরত্ব অতিক্রম করলো বা এল পথ অতিক্রম করলো এবং শূন্য মাধ্যমে আলো সি বেগে L0 পথ অতিক্রম করলো। তবে আলোর যদি ওই উক্ত মাধ্যমে অর্থাৎ শূন্য মাধ্যমের সাপেক্ষে যে মাধ্যমের কথা আমরা বলছি, মাধ্যমের যদি প্রতিসরণাঙ্ক মিউ হয়, তবে আমরা আলোর তরঙ্গ তত্ত্ব অনুসারে পাই মিউ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ভি। অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ আর যে মাধ্যমের কথা আমরা বলছি সেই মাধ্যমের আলোর বেগের অনুপাত। আমরা এটা লিখতে পারি L0t বাই LT, অর্থাৎ মিউ ইকুয়াল টু L0 বাই L। অতএব L0 ইকুয়াল টু মিউ গুণন L। আমরা বলতে পারি যে আলোকীয় পথ হচ্ছে মাধ্যমের প্রতিসরণাঙ্ক গুণন অতিক্রান্ত জ্যামিতিক দূরত্ব। অর্থাৎ আমরা বলতে পারি যে আলোকীয় পথ হচ্ছে মাধ্যমের প্রতিসরণাঙ্ক গুণন অতিক্রান্ত জ্যামিতিক দূরত্ব। তো এই আলোকীয় পথকে ভিত্তি করে, আলোকীয় পথের উপর ভিত্তি করে বিজ্ঞানী পিয়ারে ফার্মেট একটা নীতি প্রতিষ্ঠা করেন, যেটাকে আমরা বলছি ফার্মেটের নীতি। অর্থাৎ কোনো মাধ্যমে একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে যেতে আলো সেই পথ অতিক্রম করবে যে পথ অতিক্রম করতে তার সর্বোচ্চ বা সর্বনিম্ন সময় লাগে, অর্থাৎ সময়টা ধ্রুব হয়। আমি আবার বলি, কোনো মাধ্যমে আলো কোনো নির্দিষ্ট পথ অতিক্রম করতে সেই পথই অবলম্বন করবে যে পথে যেতে তার সর্বোচ্চ বা সর্বনিম্ন সময় লাগবে, অর্থাৎ সময়টা ধ্রুব হবে। তো এই ফার্মেটের নীতি অনুসারে আমরা প্রতিফলন এবং প্রতিসরণের সূত্রগুলি প্রমাণ করতে পারি। তো আমরা প্রথমেই শুরু করি প্রতিফলনের সূত্র। অর্থাৎ ফার্মেটের নীতি অনুসারে আমরা প্রতিফলনের সূত্রগুলি প্রমাণ করব। তো ফার্মেটের নীতি অনুসারে আমরা প্রতিফলনের সূত্র প্রমাণ করার আগে প্রতিফলনের সূত্রগুলি একটু মনে করি। প্রতিফলনের সূত্রটা কি? আমরা প্রতিফলনের সূত্র বলেছি যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমার আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তো আমরা এখানে একটা ছবি দেখো, আমরা একটা প্রতিফলক পৃষ্ঠ নিয়েছি MM'। এখানে এপি আলোক রশ্মি পি বিন্দুতে আপতিত হয়ে পিবি পথে প্রতিফলিত হয়েছে। আমরা ধরে নিয়েছি আপতন কোণ হচ্ছে θ1 এবং প্রতিফলিত কোণ হচ্ছে θ2। আমরা এ এবং বি থেকে, আমাদের PM হচ্ছে অভিলম্ব, আমরা এ এবং বি থেকে এসি এবং বিডি লম্ব এঁকেছি। আমরা ধরে নিলাম AC ইকুয়াল টু এ এবং BD ইকুয়াল টু স্মল লেটার বি। আমরা সি
দূরত্ব ধরে নিয়েছি ডি এবং আমরা সিপি এর দূরত্ব ধরে নিয়েছি এক্স, তাহলে আমাদের পিডি এর দূরত্ব দাঁড়ায় ডি মাইনাস এক্স। এখন দেখো যে আলো যতটুকু পথ অতিক্রম করেছে, অর্থাৎ যে দূরত্বটা আলো অতিক্রম করেছে তার সেটা যদি এল হয়, তাহলে এল ইকুয়াল টু এপি প্লাস পিবি। তাহলে আমরা লিখতে পারি এপি। দেখো আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে ত্রিভুজ এসিপি তে দেখো আমাদের এসি হচ্ছে এ আর সিপি হচ্ছে এক্স, তাহলে আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে এপি কি হচ্ছে রুট এ স্কোয়ার যোগ এক্স স্কোয়ার। একইভাবে আমাদের পিবি দাঁড়াচ্ছে রুট বি স্কোয়ার যোগ ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন এটাকে আমরা এ স্কোয়ার যোগ এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ লিখে দিই। আচ্ছা আমরা এভাবে লিখলাম। এখন সময় আমাদের যে পথ অতিক্রম করলো, যে দূরত্ব অতিক্রম করলো, সেটা হচ্ছে এল। তোমরা জানো যে এস ইকুয়াল টু ভিটি, তাহলে আমাদের এখানে টি দাঁড়ায় কি টি ইকুয়াল টু এল বাই সি। আমাদের সময় হচ্ছে সময় টি ইকুয়াল টু এল বাই সি। আচ্ছা, তো আমরা দেখো এখানে এল এর মান যদি বসাই তবে আমাদের দাঁড়াচ্ছে 1/c আমরা ফার্মেটের নীতি অনুসারে আমরা বলেছি যে টি এমন একটা সময় লাগবে, অর্থাৎ আলোকরশ্মি কোনো মাধ্যমে একটি নির্দিষ্ট পথ যখন অতিক্রম করবে তখন এক বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতে সেই পথে অতিক্রম করবে যে পথ যেতে তার সর্বোচ্চ বা সর্বনিম্ন সময় লাগবে, অর্থাৎ সময়টা ধ্রুব হবে। তো আমরা এখানে আমাদের টিকে ধ্রুব ধরে আমরা এটাকে এখন ডিফারেন্সিয়েশন করে দেখি। আমাদের টি এখন আমরা therefore dt by dx equal to 1/c। এখানে এটাকে আমরা যদি d dx করি dx of whole to the power half যোগ d স্কয়ার যোগ d মাইনাস x তো আমাদের ফার্মেটের নীতি অনুসারে টি হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা এই ডেরিভেটিভটাকে শূন্য ধরতে পারি। আমরা যখন কোনো ধ্রুব মানকে ডিফারেন্সিয়েশন করি তবে তার মান শূন্য হয়। আমরা এটা ডিফারেন্সিয়েশন করে পাই 1/2c a স্কয়ার যোগ x স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 2x যোগ 1/2c b স্কয়ার যোগ d মাইনাস x হোল স্কয়ার মাইনাস x twice d minus x into minus 1 or আমরা লিখতে পারি, আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা এই জিনিসটাকে ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই a স্কয়ার যোগ x স্কয়ার রুট
সমান ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট বি স্কোয়ার যোগ ডি মাইনাস এক্স স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে এরকম একটা মান পাবো। আচ্ছা, আমরা এখানে একটু মুছে দিই। অর্থাৎ আমরা পাচ্ছি, এটা আমরা আবার একটু লিখি, এক্স ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার যোগ এক্স স্কোয়ার সমান ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট বি স্কোয়ার যোগ ডি মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা এটাও মুছে দিই। এখন দেখো আমাদের ত্রিভুজ এসিপিতে, ত্রিভুজ এসিপিতে সাইন থিটা 1 সমান কত হয়? সাইন থিটা 1 সমান আমাদের দাঁড়াচ্ছে কি? সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। আমাদের এটা অ্যাঙ্গেল, তো তাহলে আমাদের এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ। তাহলে আমাদের দাঁড়াচ্ছে এক্স ডিভাইডেড বাই রুট এ স্কোয়ার যোগ এক্স স্কোয়ার। এবং ত্রিভুজ পিবিডিতে একইভাবে সাইন থিটা 2 আমাদের দাঁড়াচ্ছে ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি ফর সাইন থিটা 1 সমান সাইন থিটা 2। therefore আমরা লিখতে পারি সাইন থিটা 1 থেকে সাইন থিটা 1 এবং সাইন থিটা 1 সমান সাইন থিটা 2। তাহলে দাঁড়াচ্ছে আমাদের থিটা 1 সমান থিটা 2। এখানে আমাদের থিটা 1টা কি? আপতন কোণ, এবং থিটা 2 হচ্ছে প্রতিফলন কোণ। আমাদের প্রতিফলনের দ্বিতীয় সূত্র কি? আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এবং প্রতিফলনের যে প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব আমরা ছবি এঁকেছি এবং এটা একই সমতলে অবস্থান করছে। যাই হোক, তাহলে আমরা ফার্মেটের নীতি অনুসারে প্রতিফলনের সূত্র প্রমাণ করতে পারলাম। একইভাবে তোমরা প্রতিসরণের সূত্রটাও প্রমাণ করতে পারবা। এটা তোমরা একটু বই থেকে নিজেরা চেষ্টা করবা। ঠিক একই রকম ক্যালকুলেশন হবে, একটু আলাদা হবে। এটা তোমরা নিজেরা দেখে নিবা, বই থেকে নিজেরা চেষ্টা করবা। এখন আমি তোমাদেরকে যেটা শুরু করব সেটা হচ্ছে লেন্স। তোমরা এর সাথে অলরেডি পরিচিত। লেন্স কি তোমরা এটা জানো যে দুটি গলীয় তল অথবা একটি সমতল ও একটি গলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ সমসত্ব প্রতিসারক মাধ্যমকে আমরা বলছি লেন্স। তো বিভিন্ন ধরনের লেন্স হতে পারে। আমরা যদি লেন্সের ছবি আঁকি, এটা হচ্ছে উভয়তল লেন্স, তারপর উভয়তল লেন্স। আচ্ছা, আমরা এটা বলতে পারি সমতলোত্তর লেন্স। সমতলোত্তর লেন্স, এটা হচ্ছে সমতল অবতল লেন্স। বিভিন্ন ধরনের লেন্স হয়ে থাকে, অর্থাৎ দুটি গলীয় তল অথবা একটি সমতল একটি গলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ সমসত্ব প্রতিসারক যে মাধ্যম, তাকে আমরা বলছি লেন্স। তো এখন আমরা করব লেন্সের লেন্স তৈরি। এটা লেন্স তৈরি লিখি। আমরা একটা সুবিধাজনক ক্যালকুলেশনের জন্য আমরা একটা উভয়তল লেন্স নিয়েছি। এখানে দেখো এর এল দেশেরটি আমি সুবিধার জন্য ছবিটা একটু আগে থেকেই এঁকে রেখেছি যাতে আমাদের সময় নষ্ট না হয়। তোমরা দেখো আমরা একটা উভয়তল লেন্স নিয়েছি
এল এল ড্যাশ, এর দুটো প্রতিসারক পৃষ্ঠ, একটা হচ্ছে এল এম এল ড্যাশ এবং আরেকটা হচ্ছে এল এন এল ড্যাশ, দুটো প্রতিসারক পৃষ্ঠ। এখন এর প্রধান অক্ষের উপর পি একটা বিন্দু, পি বিন্দুর হতে দুটো আলোক রশ্মি একটা প্রধান অক্ষ বরাবর পিও পথে সোজা চলে গেছে। তোমরা জানো যে ও হচ্ছে আলোক কেন্দ্র এবং আলোক কেন্দ্রগামী আলোক রশ্মি কখনো প্রতিসরণের পর এটা বেঁকে যায় না, সোজা চলে যায়। পি হতে আরেকটি আলোক রশ্মি পি এ বিন্দুতে আপতিত হয়ে প্রথম প্রতিসারক পৃষ্ঠ এল এম এল ড্যাশ দ্বারা প্রতিসারিত হলো এবং প্রতিসরণের পর এ বি পথে প্রতিসারিত হলো। এখন দেখো, যদি দ্বিতীয় প্রতিসারক পৃষ্ঠ এল এন এল ড্যাশ এটা যদি না থাকতো, তবে এপি আলোক রশ্মিটা এ বিন্দুতে আপতিত হয়ে প্রতিসরণের পর সোজা কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হতো। কিন্তু আমাদের আরো একটি প্রতিসারক পৃষ্ঠ এল এন এল ড্যাশ থাকায় এটি আরো একবার প্রতিসরিত হয়ে কিউ বিন্দুতে মিলিত হলো, অর্থাৎ আমাদের পি বিন্দুর আমরা একটা চূড়ান্ত প্রতিবিম্ব পেলাম কিউ বিন্দুতে। এখন দেখো, পি বিন্দুর একটা প্রতিবিম্ব আমরা পেলাম, এটা সৎ প্রতিবিম্ব অর্থাৎ বাস্তব প্রতিবিম্ব পেলাম আমরা কিউ বিন্দুতে। তো এখন আমাদের দেখো দুটো প্রতিসারক পৃষ্ঠ, একটা হচ্ছে এল এম এল ড্যাশ, এল এম এল ড্যাশ প্রতিসারক পৃষ্ঠের ক্ষেত্রে এখানে দেখো আমাদের বস্তুর দূরত্ব ওপি আমরা ধরে নিলাম ইউ। এটা আমাদের তোমাদেরকে যেটা বলেছি একটু আগে, যে এল এন এল ড্যাশ এই প্রতিসারক পৃষ্ঠটা যদি না থাকতো, তবে পি হতে নির্গত পি আলোক রশ্মি এবি পথে প্রতিসরিত হয়ে পি কিউ ড্যাশ রশ্মির সাথে কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হতো। তাহলে সেক্ষেত্রে সে একটা কিউ ড্যাশ বিন্দুতে একটা বাস্তব প্রতিবিম্ব তৈরি করতো যদি এল এন এল ড্যাশ প্রতিসারক পৃষ্ঠটা না থাকতো। সেক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব দূরত্ব ও কিউ ড্যাশ সমান আমরা ধরে নিলাম ভি ড্যাশ। এখন গোলীয় তলের যে সমীকরণ আমরা জানি μ1 বাই E1 যোগ μ2, μ1 বাই ইউ ধরি, μ2 বাই ভি সমান μ2 মাইনাস μ1 বাই R1। আমি একটু বলতে ভুলে গেছি, এটা আমাদের দুটো প্রতিসারক পৃষ্ঠ এল এম এল ড্যাশের বক্রতার কেন্দ্র, একটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এল এম এল ড্যাশের বক্রতার ব্যাসার্ধ R1 এবং এল এন এল ড্যাশের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে R2। আমাদের প্রথম প্রতিসারক পৃষ্ঠের এল এম এল ড্যাশের বক্রতার ব্যাসার্ধ R1 এবং দ্বিতীয় প্রতিসারক পৃষ্ঠ এল এন এল ড্যাশের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে R2। তো এখানে আমাদের দেখো, আমাদের প্রতিবিম্বের দূরত্বটা আমরা ধরে নিয়েছি ভি ড্যাশ। তাহলে এটা হলো আমার সমীকরণ 1। এখন আমাদের এল এন এল ড্যাশ প্রতিসারক পৃষ্ঠের ক্ষেত্রে আমরা দেখো, এখানে আমাদের এ বি আলোক রশ্মি বি বিন্দুতে আপতিত হয়ে প্রতিসরণের পর বি কিউ পথে প্রতিসারিত হলো। তাহলে আমরা যদি গোলে তোলে সমীকরণে বসাই, তাহলে আমাদের দাঁড়ায় এখানে আমাদের বস্তুর দূরত্ব এখানে দেখো বস্তুর দূরত্বটা এখানে দ্বিতীয় প্রতিসারক পৃষ্ঠে বস্তু হিসেবে কাজ করছে কিউ ড্যাশ বিন্দুটা, কারণ ওই বিন্দুটাই দ্বিতীয় প্রতিসারক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিসরিত হয়ে কিউ ড্যাশ বিন্দুতে প্রকৃতভাবে মিলিত হয়েছে। তাহলে এটা আমাদের কিউ ড্যাশটাই হবে আমাদের বস্তুর দূরত্ব এবং
তাহলে আমরা এটা লিখতে পারি ও কিউ ড্যাশ সমান ভি ড্যাশ, তো আমরা এটা মাইনাস ভি ড্যাশ হবে, কারণ এটা আসলে বাস্তব না। তারপরে প্রতিবিম্বের দূরত্ব ও কিউ সমান ভি। এখানেও আমরা গোলীতলের সমীকরণ অনুসারে এখানেও আমরা লিখতে পারি, এখানে হবে আমাদের μ2 প্রতিসার পৃষ্ঠ আগে, তাহলে মাইনাস ভি ড্যাশ যোগ μ1/v সমান r2 হচ্ছে আমাদের সমীকরণ 2। এখন আমরা সমীকরণ সমীকরণ 1+2 করে পাই। আমাদের এটা কাটা যাবে, তাহলে μ1/u যোগ μ1/v সমান যোগ μ1 মাইনাস μ2/r2, और আমরা μ1 কমন নিলে দাঁড়ায় 1/u যোগ 1/v। আমরা এটা কমন নিলাম, এখানে আমরা μ2 মাইনাস μ1 যদি কমন নিই, μ2 মাইনাস μ1 আমরা যদি এটা কমন নিই তবে আমাদের দাঁড়ায় 1/r1 মাইনাস 1/r2, और 1/u যোগ 1/v আমরা এটা লিখতে পারি μ2/μ1 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখানে আমাদের একটু বলে, আমি একটু ভুলে গেছি, তোমাদেরকে বলা হয়নি, μ1 হচ্ছে চারিপাশের মাধ্যম যে তার প্রতিসরণাঙ্ক, আর μ2 হচ্ছে লেন্সের উপাদানের প্রতিসরণাঙ্ক। এখন যদি লেন্সের উপাদানের সাপেক্ষে বহিস্থ মাধ্যমে যে মাধ্যম তার প্রতিসরণাঙ্ক যদি মিউ হয়, তবে আমরা লিখতে পারি মিউ ইকুয়াল টু μ2 মাইনাস μ2/μ1। তাহলে আমরা এখানে লিখতে পারি ওর 1/u যোগ 1/v equal to mu minus 1 into 1/r1 minus 1/r2, और আমরা এটাকে লিখতে পারি 1/f সমান mu minus 1 into 1/r1 minus 1/r2। এটাই আমাদের লেন্স তৈরির সমীকরণ। এতক্ষণ আমরা লেন্স তৈরির সমীকরণ পড়ছিলাম, তো এখন আমরা পড়ব যে একটি উভতল লেন্সের প্রধান অক্ষের উপর বিভিন্ন অবস্থানে লক্ষ্যবস্তু থাকলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়। এখন দেখো যে আমরা প্রথমে লক্ষ্যবস্তুটা যদি অসীমে থাকে, লক্ষ্যবস্তুর অবস্থান যদি অসীমে হয়, তবে আমাদের প্রতিবিম্বের অবস্থানটা হবে ফোকাস তলে। এখানে প্রতিবিম্বের প্রকৃতি হবে বাস্তব উল্টা, অত্যন্ত খর্বিত এবং বিবর্ধন অত্যন্ত ছোট হবে, একের চেয়ে ছোট হবে। আর লক্ষ্যবস্তু যদি
অসীম এবং টুয়াইস এর মাঝখানে হয়, অর্থাৎ লক্ষ্যবস্তু অসীম এবং টুয়াইস দূরত্বের মাঝখানে কোথাও অবস্থিত হলে আমাদের প্রতিবিম্বের অবস্থান হবে কি টুয়াইস এবং এফ এর মাঝখানে, অর্থাৎ এফ এবং টুয়াইস এফ এর মাঝখানে আমাদের প্রতিবিম্বের অবস্থান হবে। এক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব হবে বাস্তব ও উল্টা, এটাও ঘূর্ণিত হবে, বিবর্ধন 1 ছোট হবে। লক্ষ্যবস্তু যদি টুয়াইস এফ অবস্থানে থাকে তবে প্রতিবিম্ব টুয়াইস এফ অবস্থানে থাকবে, এবং এই ক্ষেত্রে যেটা হয় প্রতিবিম্ব বাস্তব উল্টো হবে এবং এর আকৃতি হবে লক্ষ্যবস্তুর সমান, বিবর্ধন সমান 1 হবে। এখন বস্তু যদি এফ এবং টুয়াইস এফ এর মাঝখানে থাকে তবে প্রতিবিম্ব হবে টুয়াইস এফ এর বাইরে, অর্থাৎ অসীম এবং টুয়াইস এফ এর মাঝখানে। এক্ষেত্রেও আমাদের প্রতিবিম্বের প্রকৃতি হবে বাস্তব ও উল্টা এবং আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত, আকৃতি বিবর্ধিত হবে এবং আমাদের বিবর্ধন হবে 1 বেশি। আমরা এটা বুঝে ফেলি। এখন আমাদের 6 নম্বরে দেখো যে লক্ষ্যবস্তু যদি এফ অবস্থানে থাকে, অর্থাৎ প্রধান ফোকাসে যদি লক্ষ্যবস্তু থাকে তবে আমাদের প্রতিবিম্বের অবস্থান হবে অসীমে, এবং এই ক্ষেত্রেও প্রতিবিম্ব বাস্তব এবং উল্টো হবে এবং এটা খুবই বিবর্ধিত একটা প্রতিবিম্ব পাবো, এম ইজ ভেরি ভেরি গ্রেটার দেন 1। এখন তোমরা দেখো এই 6 নম্বর ক্ষেত্রে তোমরা সবাই জানো যে আমরা বাস্তব প্রতিবিম্ব কখন পাই, আমরা উত্তল লেন্স এবং অবতল দর্পণের ক্ষেত্রে বাস্তব প্রতিবিম্ব পাই। তো উত্তল লেন্সে তুমি দেখো প্রধান ফোকাস পর্যন্ত আমরা যখন অসীম থেকে প্রধান ফোকাস পর্যন্ত বস্তু রাখি ততক্ষণই আমরা বাস্তব প্রতিবিম্ব পাচ্ছি, কিন্তু আমাদের বস্তুর অবস্থান যদি আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে থাকে, অর্থাৎ বস্তুর অবস্থা লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাসের ভেতরে এবং অবস্থান করে, অর্থাৎ আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে থাকে, তবে এই সব ক্ষেত্রে আমরা সবসময় আমরা বাস্তব প্রতিবিম্ব পাবো এবং যে পাশে আমাদের লক্ষ্যবস্তু থাকবে প্রতিবিম্ব ঠিক সেই পাশেই তৈরি হবে এবং আমরা বিবর্ধিত একটা অবাস্তব এবং সমশীর্ষ, অর্থাৎ অবাস্তব এবং সিধা একটা প্রতিবিম্ব পাবো এবং এর বিবর্ধন থাকবে, অর্থাৎ বিবর্ধন গ্রেটার দেন 1 হবে। তো যাই হোক, এগুলো তোমরা একটু ভালোভাবে পড়বা এবং প্রতিবিম্বের ছবিগুলো ভালো করে আঁকা একটু শিখবা। এখন আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে লেন্সের সমবায়। আমরা যখন অনুবীক্ষণ যন্ত্র বা দূরবীক্ষণ যন্ত্র করব তখন আমরা একাধিক লেন্স ব্যবহার করব, তো সেসব ক্ষেত্রে আমাদের লেন্সের সমবায়ের ধারণা একটু দরকার। আমরা যখন একাধিক লেন্সকে এমনভাবে সংযোজন করি যে তাদের প্রধান অক্ষ একই সমতলে অবস্থান করে, আমরা যদি একাধিক লেন্সকে এমনভাবে সংযোজিত করি যাতে তাদের প্রধান অক্ষ একই সরল রেখায় হয়, তখন তাকে আমরা বলি লেন্সের সমবায়। তো এরকম সংযোজিত কতগুলো লেন্সকে আমরা এর সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে যদি একটি আলোক রশ্মি আপতিত হয় এবং আপতনের প্রতিসরণের পর এটি এফ বিন্দু দিয়ে প্রধান অক্ষের সাথে এফ বিন্দুতে মিলিত হয়। তো এরকম সমবেত লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি প্রতিসরণের পর যদি এফ বিন্দুতে মিলিত হয় তবে এফ বিন্দু হবে ওই লেন্সের সমবায়ের প্রধান ফোকাস। এখন এই সংযোজিত একাধিক লেন্সের পরিবর্তে আমরা যদি একটি লেন্স ব্যবহার করি এবং ওই লেন্সটা যদি এমন হয় যে ওই লেন্সের ওই প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি ওই লেন্সের প্রতিসরণের পর ওই একই বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এফ বিন্দু দিয়ে যায়, অর্থাৎ ওদের প্রধান ফোকাস একই বিন্দুতে হয়, ফোকাস দূরত্ব একই হয়, তবে ওই লেন্সকে আমরা বলবো তুল্য লেন্স।
লেন্স, এই লেন্সের সমবায় তুল্য লেন্স। আমি আরেকটু বলি যে কোনো সমবেত লেন্সের প্রধান ফোকাসের সমান্তরালে এক আলোক রশ্মি যদি প্রতিসরণের পর এফ বিন্দু দিয়ে যায় তবে তার ফোকাস দূরত্ব হবে এফ। এখন আমরা এই সমবেত লেন্সের পরিবর্তে যদি একটি একক লেন্স ব্যবহার করি এবং এই একক লেন্সেরও প্রধান ফোকাস দূরত্ব যদি এফ হয় তবে এই একক লেন্সটাকে আমরা বলবো সমবেত লেন্সের তুল্য লেন্স। তো আমরা এই তুল্য লেন্সের ক্ষেত্রে আমরা দুটো লেন্স L1 এবং L2 দুটো লেন্স নিলাম, তাদের ফোকাস দূরত্ব ধরে নিলাম যথাক্রমে F1 এবং F2। তো দেখো এবি আলোক রশ্মি প্রতিসরণের পর বি বিন্দুতে আপতিত হলো এবং প্রতিসরণের পর এফ বিন্দুতে মিলিত হলো। এখন এবি আলোক রশ্মি বি বিন্দুতে আপতিত হলো এবং এরপরে যদি L2 লেন্সটা না থাকতো তবে এটা প্রতিসরণের পর এফ ড্যাশ বিন্দুতে প্রধান অক্ষের সাথে মিলিত হতো। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে L1 লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে F1, তাহলে সেক্ষেত্রে আমার ও এফ ড্যাশ হতো F1, অর্থাৎ প্রথম যে লেন্স তার ফোকাস দূরত্ব। কিন্তু আমাদের দ্বিতীয় আরেকটি লেন্স L2 থাকায় এই রশ্মিটি এফ ড্যাশ বিন্দুতে মিলিত না হয়ে এফ বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ আমাদের এই যে সমবেত লেন্সের প্রধান ফোকাস হয়ে গেছে এফ। সেক্ষেত্রে আমাদের L2 লেন্সের ক্ষেত্রে আমরা দেখো যে L2 লেন্সের ক্ষেত্রে আমাদের এফ ড্যাশটা বস্তু হিসেবে কাজ করছে। তাহলে আমাদের বস্তুর দূরত্ব ও এফ ড্যাশ সমান F1 এবং প্রতিবিম্বের দূরত্ব সমান এফ, যেটা আমাদের চূড়ান্ত ফোকাস দূরত্ব। তো আমরা লেন্সের সমীকরণ বসে পাই 1/u + 1/v সমান 1/f। তো এখানে আমাদের L2 লেন্সের ক্ষেত্রে দাঁড়ায় therefore 1/, এখানে আমাদের একটু খেয়াল করে দেখো যে এটা প্রকৃতভাবে এখানে মিলিত হয়নি, এটা একটা অবাস্তব দূরত্ব, সেক্ষেত্রে F1 মাইনাস হবে, তাহলে -F1 যোগ 1/f সমান, এটা মুছে দিই, আমাদের L2 লেন্সের ফোকাস দূরত্ব কত F2, তাহলে আমরা লিখতে পারি 1/f1 যোগ 1/f2 সমান 1/f। আমরা যদি তুল্য লেন্সের ক্ষমতা P ধরি তবে ক্ষমতা P সমান 1/f এবং আমাদের L1 এবং L2 লেন্সের ক্ষমতা যদি P1 হয় তবে P1 সমান 1/f1 ও P2 হয় তবে P2 সমান 1/f2। তাহলে আমরা লিখতে পারি P1 যোগ P2 সমান P। এটাই হচ্ছে আমাদের তুল্য লেন্সের ফোকাস দূরত্ব এবং ক্ষমতার সমীকরণ। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী ক্লাসে অনুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্র নিয়ে পড়ব। তোমরা সবাই ভালো থাকবে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।